সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় তাহারই পরে মনে, কবিতা মূল পাঠ পর্যালোচনা। আমি আজকে এই কবিতাটির একেবারে প্রতিটা পংক্তি ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। নোট করুন, অক্ষরবৃত্ত ছন্দ। কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এর মাত্রা বিন্যাসটা কেমন? মাত্রা হলো 8 যোগ 10, 8 যোগ 10, 10, 10। আমরা একটু এটা যখন বিশ্লেষণ করব তখন আপনি কিন্তু প্রুফ কিন্তু দেখতে পাবেন। তো প্রুফ দেখার আগে আমি একটু আপনাদের নোট করে দিচ্ছি কিছু তথ্য। প্রতিটা অর্থাৎ ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যে ইনফরমেশনগুলো আপনাদের অনুধাবনমূলক থেকে শুরু করে জ্ঞানমূলক থেকে শুরু করে প্রত্যেকটি কাজে কিন্তু আপনাদের এগুলো কিন্তু কাজে আসবে। ফলে পুরো ক্লাসটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলছিলাম যে এই কবিতাটি হচ্ছে আপনার সকল কবিতা থেকে একটু ডিফারেন্ট টাইপের কবিতা, একটু রোমান্টিক টাইপের কবিতা, আবার একটু দুঃখবোধেরও কবিতা। এক কথা আপনি যদি বলতে চান তাহলে আপনার পরীক্ষার মধ্যে যদি আসে যেটি মানে কি ধরনের কবিতা, নিচে আপনার বিভিন্ন অপশন দিল সংলাপ নির্ভর কবিতা, আপনি নিঃসন্দেহে এটা টিক চিহ্ন দিবেন। তাহলে এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর কবিতা। আবার অন্যভাবে যদি প্রশ্ন আসে যে কোন কবিতার মধ্যে নাটকীয়তা রয়েছে, তখন কিন্তু আপনি ঠিক চিহ্ন দিবেন যে তাহারই পরে মনে, অর্থাৎ তাহারই পরে মনে কবিতার মধ্যে কি রয়েছে? নাটকীয়তা রয়েছে। নাটকীয়তা। আবার এই কবিতাটি যখন আমরা পড়ব বা আমাদের যখন মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়ে যাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কবিতার মধ্যে কিন্তু এক ধরনের দুঃখবোধ কিন্তু কাজ করছে। দুঃখবোধ, হ্যাঁ, এই কারণে আমরা বলতে পারি কবির ব্যক্তি জীবনের, অর্থাৎ সুফিয়া কামালের ব্যক্তি জীবনের যে দুঃখবোধ, সেই দুঃখময় ঘটনারই ছায়াপথ ঘটেছে আমাদের এই কবিতায়। কবির কি ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ, দুঃখময় ঘটনার ছায়াপথ কোথায় ঘটেছে? তারই পরে মানে কবিতায় ঘটেছে। তো এই কবিতাতে দুটি ঋতুর উল্লেখ আছে। এক, ঋতুরাজ বসন্ত, দুই হচ্ছে কি আমাদের শীতকাল, অর্থাৎ দুটি ঋতুর বর্ণনা আছে। আমি আগেই বলেছি এই কবিতাতে কিন্তু নাটকীয়তা রয়েছে। একই সাথে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত, দুঃখময় ঘটনার ছায়াপাত, এবং একই সাথে কিন্তু কি রয়েছে? নাটকীয়তা রয়েছে। আপনাদের বলছিলাম, এবং এটি হচ্ছে একটা সংলাপ ধর্মী বা সংলাপ নির্ভর কবিতা। কার সাথে কার সংলাপ? হ্যাঁ, আপনি নোট করে নিন, কবির সাথে কবি ভক্তের সংলাপ। কবি বনাম কবি ভক্ত। সংলাপটি কার সাথে হচ্ছে? সংলাপটি হচ্ছে কবি বনাম কবি ভক্ত। এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই দুজনের কথার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে, দুজনের কথার মধ্য দিয়ে, এবং শেষ হয়েছে এই দুজনের কথার মধ্য দিয়ে, কিন্তু মাঝখানে এসেছে বিভিন্ন চিত্রকল্প। তো আমরা একটু দেখে নেব
যে এই কবিতার আগে আপনাদের বলেছিলাম যে এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এখন আমরা দেখে নেব সত্যি কি একটি অক্ষরবৃত্ত ছন্দে এবং সত্যি কি এর মাত্রা বিন্যাস 8 যোগ 10। আমরা এখন এর মাত্রা বিন্যাসটা প্রুভ করার চেষ্টা করব এবং দেখে নেব এটি সত্যিকার অর্থে এটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমরা দেখতে পাচ্ছি পেছনে দুটি লাইন আমি লিখে দিয়েছি, লাইনটি একটু দেখুন। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে ইনভার্টেড কমাতে দিলাম বোঝার সুবিধার্থে। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিলাম, কারণ আপনার টেক্সট বইয়ে এটি কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। আমরা দুটি লাইন দিয়ে মোটামুটি পুরো কবিতাটি কোন ছন্দে রচিত এটা আমরা অনুমান করতে পারবো। আমরা দুটি পর্ব করে নিলাম। 8 এবং 10 মাত্রা আপনাদের বলেছিলাম, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। অক্ষরবৃত্ত ছন্দের নিয়ম হচ্ছে, একটু খেয়াল করবেন, যদি যুক্ত বর্ণ প্রথম প্লাস মধ্যে থাকে তাহলে হয় এক মাত্রা, যদি শেষে থাকে যুক্ত বর্ণ তাহলে হয় 2 মাত্রার। শুধু এই ফুটনোট মনে রাখলে আপনার চলবে। তারপর আমি যখন কাজ করব তখন তো আপনারা বুঝবেন। মুক্ত স্বর সবসময় এক মাত্রার, মুক্তাক্ষর বা মুক্ত স্বর সবসময় কয় মাত্রার, এক মাত্রার হয়। তাহলে আমরা নোট করে নিব। এখন দেখি, হে কবি একসাথে উচ্চারণ হয় একাক্ষর, কিন্তু শেষ ব্যঞ্জন বর্ণ আছে, একসাথে উচ্চারিত হয়েছে, এরকম এই কারণে আমরা 2টি মাত্রা দেব। নীরব শব্দ শেষে আছে 2 মাত্রা। হে কবি নীরব কেন, 2 3 4 5 6 7 8। একটু খেয়াল করে দেখুন, এক মাত্রা 2 3 4 5 6 7 8। এখানে আমরা মাত্রা সংখ্যা পেলাম 8। ফাগুন, দুইটা মিলে একত্রে উচ্চারিত হয়েছে এবং যেহেতু শব্দ শেষে এই কারণে 2 মাত্রা। ফাগুন যে, এটি একা একা উচ্চারিত হয়েছে। এসেছে, এসেছে ধরায়, দেখুন তো কয় মাত্রা হলো, 2 3 4 5 6 7 8 9 10। আমি বলেছিলাম যেটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং এর মাত্রা বিন্যাস হচ্ছে 8 যোগ 10, অর্থাৎ মূল পর্ব থাকবে 8 মাত্রার এবং অপূর্ণ পর্বের সংখ্যা থাকবে 10 মাত্রার। এটা এই প্যাটার্নে রচনা করা হয়েছে। পরের লাইনটা দেখবো আমরা, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্তে বরিয়া তুমি, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। 1 2 3 4 5 6 7 8 আমরা দেখলাম এখানে হলো 8টি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হলো 10। তাহলে আমাদের মোটামুটি মাত্রা সংখ্যা হলো 8 যোগ 10। মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম, আপনাদের বিন্যাসটি দেখালাম। আপনি এভাবে কিন্তু পুরো কবিতাটি নিজে নিজে আপনি কিন্তু বিশ্লেষণ করতে পারবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। শুধু মনে রাখবেন, যুক্তাক্ষরগুলো প্রথম এবং মধ্যে থাকলে 1 মাত্রার, শেষে থাকলে 2 মাত্রার, আর মুক্তাক্ষরগুলো সবসময় অক্ষরবৃত্ত ছন্দে 1 মাত্রা হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা এখন মোটামুটি আমাদের ছন্দ সম্পর্কে মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। এটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত এবং মাত্রা বিন্যাস হলো 8 যোগ 10। এভাবে আপনারা ধরে দিয়ে পুরো কবিতাটি কিন্তু আপনারা বিশ্লেষণ করতে পারেন। চাইলে এই সূত্রটি মেনটেন করে আপনি কবিতা লিখতে পারেন, কোনো ব্যাপার না, চেষ্টা করুন, হয়ে যাবে। তো বলছিলাম কবিতার কথা, আমাদের প্রথম লাইনটি একটু খেয়াল করে দেখুন। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। আমরা শেষে একটি ইনভার্টেড কমা দিলাম। এখানে আপনার বোঝার স্বার্থে আমি 2টি জিনিস দিচ্ছি, একটু খেয়াল করে নেবেন। যখন লেখা থাকবে সে, আপনি ধরে নেবেন এটি হচ্ছে কবি।
আবার যখন লেখা থাকবে আমি, আমরা, যখনই লেখা থাকবে কিংবা লেখা থাকবে কহিলাম, আপনি ধরে নেবেন এটি হচ্ছে কবি ভক্ত। কবি ভক্ত, এটি হচ্ছে কবি ভক্ত। তো দুইজনেরই কথা হচ্ছে এখানে। আমি প্রথমে বলেছি কবি এবং কবি ভক্তের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। তো কবি ভক্ত প্রথমেই তাকে প্রশ্ন করেছে, হে কবি নীরব কেন, ফাগুন যে সেচে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কে বলছে? কবি ভক্ত। কবি ভক্ত কি করতেছে দেখুন, প্রথম লাইনটি কিন্তু আপনার উদ্ধৃতি চিহ্নের মধ্য দিয়ে আসছে। হে কবি, হে কবি যখনই লিখছে, হে কবি যখন এটা লেখা হয়েছে তার আগে দেখবেন যে ইনভার্টেড কমা আছে, উদ্ধৃতি চিহ্ন আছে। এই উদ্ধৃতি চিহ্ন দিয়ে শুরু হয়েছে এবং উদ্ধৃতি চিহ্ন শেষে আবার শেষ হয়েছে। কোথায়? তব বন্দনায়। নিচের লাইনটা দেখুন, ডট 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 তব বন্দনায়। প্রশ্নবোধক চিহ্ন এবং উদ্ধৃতি চিহ্ন। তাহলে এই উদ্ধৃতি চিহ্ন দ্বারা শুরু হয়েছে এবং এই উদ্ধৃতি চিহ্ন দ্বারা শেষ হয়েছে। দেখবেন যে এক একটা প্যারা শেষ আবার এরকম উদ্ধৃতি চিহ্ন দ্বারা শুরু, আর একটা প্যারা শেষ আবার এরকম উদ্ধৃতি চিহ্ন দ্বারা শুরু। তাহলে আপনার বোঝার সাথে আমি বলছি এটি হলো যে আপনি কখন বুঝবেন এটা কবি ভক্তের, কখন বুঝবেন যে এটি কবির, যখন আপনি দেখবেন যে লেখার মধ্যে রয়েছে অর্থাৎ সে কথাটির উল্লেখ আছে, তখন আপনি ধরবেন এটি হচ্ছে কবির নিজের কথা বা কবি বলছে। আর যখন দেখবেন যে আমি কিংবা কহিলাম, তখনই বুঝবেন এটি হচ্ছে কি কবি ভক্ত। এই দুটো টেকনিক আপনার জানা থাকলে আপনার কিন্তু কি হবে, পুরো কবিতাটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে। প্রথম উক্তিটি একটু ভালো করে খেয়াল করুন। হে কবি, অর্থাৎ কবি ভক্ত কবিকে সম্বোধন করছে কি বলে? হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কে এসেছে ধরায়? ফাগুন। আমরা কিন্তু ফাল্গুন মাসকে, ফাল্গুন চৈত্র আপনারা জানেন এই 2 মাস হচ্ছে বসন্তকাল। ফাল্গুনকে কিন্তু গ্রাম্য ভাষায় কিংবা লোক ভাষায় অনেকেই কিন্তু আমরা কি বলে থাকি? ফাগুন মাস। তো এইটাই কবি ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছেন। এখানে ফাগুন মানে বসন্তের কথা কিন্তু বলা হয়েছে। একই সাথে বসন্ত ঋতু, ফাল্গুন মাসকে বোঝানো হচ্ছে এবং বসন্ত ঋতুকে বোঝানো হচ্ছে। বোঝানো কিসের কথা? ফাগুনের কথা। হে কবি নীরব কেন, বলতেছে কবি আপনি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ ধরা মানে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে কি এসেছে? ফাগুন এসেছে, বসন্ত চলে এসেছে। তারপরে আবার বলছে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্তে বরিয়া, বরিয়া মানে হচ্ছে বরণ করে। আপনি নোট করে রাখুন, বরিয়া মানে কি? বরিয়া মানে হচ্ছে বরণ করে। বসন্তে বরিয়া একটু নোট করে রাখবেন, বরিয়া মানে হচ্ছে বরণ করে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, অর্থাৎ বসন্তকে বরণ করে তুমি কি বন্দনা করে তুমি কি তাকে বরণ করে নিবে। অর্থাৎ কবিরা তাদের কবিতার মধ্যে বসন্তের বন্দনা করেন। সেই রকম বলতেছে যে তুমিও কি করবে, বসন্তকে বন্দনা করে তুমি কি তাকে সাদরে অভ্যর্থনা জানাবে। সে খুব উৎফুল্ল ভাবে, কবি ভক্ত কিন্তু খুব উৎফুল্ল ভাবে কবিকে এই প্রশ্নটি করেছে। কবি কিন্তু খুব একটা গুরুত্ব দেননি। কবির এখন উক্তি শুনেন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি। খেয়াল করে দেখুন কি বলছে? কহিল সে। আপনাদের বলছিলাম যখনই সে আসবে তখন বুঝবেন এটা কার উক্তি? কবির উক্তি। কহিল সে স্নিগ্ধ আখি তুলি। স্নিগ্ধ মানে হচ্ছে কোমল, আখি মানে হচ্ছে চোখ। মানে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, তার চোখটাকে একটু তুলে সে বলতেছে দক্ষিণের দুয়ারে গেছে খুলি। বলছে দক্ষিণের দুয়ার, এই ক্ষেত্রে কিন্তু দক্ষিণের দুয়ার মানে দরজা না, এই ক্ষেত্রে দক্ষিণের দুয়ার বলতে বোঝানো হচ্ছে কিন্তু দক্ষিণা বাতাসটাকে। অর্থাৎ বসন্ত ঋতু যখন আসে তখন কিন্তু দক্ষিণা বাতাস বা দক্ষিণা সমীর কিন্তু কি হয়, দক্ষিণ দিকের বাতাসটা খুব বেশি প্রবাহিত হয়, খুব বেশি থাকে।
এই কথাটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। দক্ষিণে দুয়ার গেছে খুলে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দেখুন প্রশ্ন কিন্তু সে 3টা প্রশ্ন করে ফেলেছে। এরপর আরেকটা প্রশ্ন করেছে, দক্ষিণে সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কি অসাধারণ চমৎকার কথা। তো আমরা আগের লাইনটি যাচ্ছি, বলছে কি দক্ষিণে দুয়ার গেছে খুলে, এটা আপনারা বুঝতে পেরেছেন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বাতাবি নেবু মানে হচ্ছে লেবু, আমরা যেটাকে লেবু বলি সেটারই একটি লোককথা বা সমার্থক শব্দ হিসেবে নেবু শব্দটি ব্যবহৃত হয়েছে। এই লেবু শব্দটি হচ্ছে আপনার জবদ্বীপের রাজধানী বাটাভিয়া থেকে এই শব্দটি এসেছে, এই কারণে এটার নাম হচ্ছে নেবু, পরবর্তীতে হয়েছে লেবু। তো যাই হোক, বলছে এই বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, আপনি কিন্তু ধরে নেবেন বাতাবি লেবুর ফুল ফোটা মানে হচ্ছে গিয়ে তখন কিন্তু বসন্তকাল। মনে রাখুন, যখনই বাতাবি লেবুর ফুল ফুটবে আপনি ধরেই নেবেন যে প্রকৃতিতে বসন্ত চলে আসছে। এই কথাটা বই বলছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। যখনই আমের মুকুল ফুটে আপনি ধরে নেবেন তখন কি বসন্তকাল চলছে। এরপর আবার বলছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। বলছে দক্ষিণা সমীর, দক্ষিণা বাতাস, সমীর মানে হচ্ছে বাতাস। এখন সমীর সাথে কাজে আসতে পারে সমীর। সমীর মানে কি, সমীর হচ্ছে বাতাস, সমীর বাতাস। আগে বলছিলাম বরণ করে, বই মানে হচ্ছে বরণ করে, সমীর মানে হচ্ছে বাতাস। ওকে, দক্ষিণে সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবিকে প্রশ্ন করায় কবি উত্তর দিয়েছে। হ্যাঁ, এগুলো যখন বলছে তখন কবি ভক্ত কি বলছে, কবি ভক্ত বলছে কেন এখনো দেখোনি তুমি, বলছে এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তবু নব পুষ্প সাজ। কবি ভক্ত একটু ক্ষুব্ধ হয়ে, একটু মনক্ষুণ্ণ হয়ে, যে যেখানে প্রকৃতিতে নব নব সাজ দেখতে পাচ্ছে, বসন্ত যেখানে আসছে, নতুন নতুন ফুল যেখানে গাছে গাছে মানে জন্মাচ্ছে, সেখানে তোমার মধ্যে কোনো ধরনের কি নাই, স্পৃহা নাই, কোনো ধরনের আনন্দ নাই তোমার মধ্যে। কেন তুমি কি দেখো নাই প্রকৃতিতে যে ফুল ফুটেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, তুমি এগুলো দেখো নাই না? তার কথাতেই আমি বলছি এখনো দেখোনি তুমি। কে বলছে? কবি ভক্ত কবি বলছে যে এগুলো যে ফুল মানে ফুটেছে তুমি কি এখনো দেখোনি। এরপর সে আরো দুঃখনে বলছে কেন কবি আজ এমন উন্মনা তুমি, কেন তুমি এরকম আজকে উদাসীন। কবি ভক্ত বুঝতে পারছে না যে ভালো মানুষটা হঠাৎ কেমন এরকম উদাসীন হয়ে গেল। কোথা তবু নব পুষ্প সাজ, বলতেছে যে তোমার পুষ্প সাজ, এই পুষ্প সাজ দিয়ে কিন্তু বোঝানো হয়েছে কি যে মানে তোমার ঘর কেন তুমি সাজাও নাই বাসন্তী রং দিয়ে, তুমি কেন এটাকে সাজাও নাই, তোমার মধ্যেও তো কোনো সাজ নাই, তুমি কেন সাজগুজ করো না, তোমার ঘরে কেন সাজগুজ নেই। এই কথাটা উনি বোঝানোর চেষ্টা করেছেন, কোথা তবু নব পুষ্প সাজ। তো প্রত্যুত্তরে দেখুন আবার কবি কি বলে, কহিল সে শুধুয়ে চাহিয়া অলখের পাথার বাহিয়া। খেয়াল করে দেখুন, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া, মানে বিষয়টা এরকম যে কবি ভক্ত যতই তাকে বলতেছে সে যেরকম মানে শুনেও না শোনার ভান করতেছে। অনেকটা এরকম ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, সে ওই সময় মনে করুন যে মোবাইল টিপতেছে, নিশ্চয়ই এটা ভালোভাবে নেবেন না আপনি। এটা মানে যে কথা বলছে তার জন্য এটা এক ধরনের মানে ইনসাল্ট, অপমান, মানে বোঝাই যাচ্ছে যে সেই বিষয়ে উদাসীন বা বিরক্ত বোধ করতেছে। বিষয়টা এরকমই আর কি। কহিল সে সুদূরে চাহিয়া, দূর দিগন্তের মানে তাকিয়া সে কথা বলতেছে, অলখের পাথার বাহিয়া। কহিল সে সুদূরে চাহিয়া, সুদূরে চাহিয়া মানেটা কি? সুদূরে চাহিয়া মানে হচ্ছে দূর দিগন্তে পানে তাকিয়ে সে কথা বলতেছে, তার চোখ দুটো দিগন্ত পানে রয়েছে এবং তার মধ্যে এক ধরনের কি উন্মনা ভাব, উদাসীন ভাব নিয়ে সে কথা বলছে। অলখের পাথার বাহিয়া, অলখ মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, যেখানে মানুষের চোখ পড়ে না সেটি হচ্ছে অলখ। পাথার বাহিয়া, পাথার মানে হচ্ছে সমুদ্র, দৃষ্টির অগোচরের সমুদ্র, বাহিয়া মানে
বইয়ে। তো কবি বলতেছে এরকম একটা মানে মুভমেন্ট, এরকম একটা অবস্থানে থেকে সে বলতেছে তার মনটা মানে তার দৃষ্টিটা দূর দিগন্তের মানে যেখানে কোনো সাধারণ মানুষের দৃষ্টি পড়ে না, এরকম একটা জায়গায় নিক্ষেপ করে মানে নিবদ্ধ করে সে কথাগুলো বলতেছে। কি বলতেছে? তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। আবার খেয়াল করুন, বলছে তরি তার এসেছে কি মানে বসন্ত, বসন্ত যে এসেছে প্রকৃতিতে, তার কি তরি মানে তরি তার এসেছে মানে তরিটা কি বসন্ত আগমনের যে হেতু যে উপসর্গগুলো রয়েছে সেগুলো কি মানে ঠিক আছে, সেই তরি কি এসেছে? বেজেছে কি আগমনী গান, সে যে এসেছে প্রকৃতি আসার আগে তার কোনো আগমনী গান, তার কোনো বন্দনা কি শুরু হয়েছে? সে কি ডেকেছে কি সে আমারে, সে কি আমারে ডাকছে? শুনি নাই রাখিনি সন্ধান। বলতে যে আমারে ডাকে নাই আমি কেন তারে ডাকবো, আমি কেন তার জন্য স্তুতি বন্দনা রচনা করব, কেন আমি বসন্ত কিনে আমি কবিতা লিখবো? সে তো মানে এসেছে, আমাকে তো ডাকে নাই, সে তো প্রকৃতিতে এসে গেছে, সে যখন আসছে তার আগমনী বার্তা কিছুই যখন আমাকে শোনায় নাই, হ্যাঁ, অথচ প্রকৃতি সে তার মতো করে সে কি করতেছে, তার সৌন্দর্যগুলো ফলাপ করতেছে। আমাকে তো সে ডাকে নাই, আমি কেন তাকে নিয়ে কি করব, স্তুতি কিংবা বন্দনা রচনা করব? এই কথাই বলতেছে। তো এই কথার মধ্যে কিন্তু কবি এক ধরনের খুব কিন্তু বোঝা যাচ্ছে। তখন তার ভক্ত কি বলছে প্রত্যুত্তরে? ভক্ত বলতেছে, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। চমৎকার কথা বলছে কবি ভক্ত। এই ক্ষোভটা বুঝেও সে না বুঝার বান করছে, সে কিন্তু আরো কবিকে কি করতেছে, অনুরোধ করতেছে। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, গীতি মানে হচ্ছে গান, রচিয়া লহনা মানে রচিয়া লওনা আজো গীতি মানে আজকে তুমি গান রচনা করো না, বসন্ত তো চলে এসেছে। কবি ভক্ত বলতেছে তখন, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি, অর্থাৎ তোমার কণ্ঠে বসন্ত বন্দনার গান শুনতে চাই, এটা আমার মিনতি। আপনাদের প্রশ্ন আসতে পারে যে কবি ভক্তির মিনতি কি ছিল? উত্তর হবে বসন্ত বন্দনা। বসন্ত বন্দনা কি? এই গানটি কবি কণ্ঠে শুনতে চেয়েছে, কিংবা বসন্ত বন্দনা শুনতে চেয়েছে। কার কণ্ঠে? কবি কণ্ঠে শুনতে চেয়েছে। কে মিনতি করেছে? কবি ভক্ত মিনতি করেছে। তো যখন সে মিনতি করলো, অনুরোধ করলো, তখন কবি কি বলছে দেখুন প্রত্যুত্তরে। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। কে? কবি কি করতেছে? কবি কি বলছে? কহিল সে মৃদু মধু স্বরে, মৃদু মধু স্বরে তো মধুর স্বরে, হালকা মধুর স্বরে সে বলতেছে। যখন সে মিনতি বললো তখন কবির মনটা একটু নরম হলো। যখন একটু নরম হলো তখন সে একটু মৃদু হেসে কথাগুলো বলতেছে। নাই হলো না হোক এবারে, বলে এবার দরকার কি? প্রকৃতিতে তো বসন্ত চলে এসেছে, দরকার নাই তো, এবার নাইবা হলো, প্রতি বছরই তো হয়, একবার না হলে কি হয়? আমার এই গাহিতে গান, পরের লাইনটা দেখুন কি চমৎকার, এবং সে আরো মানে অকাট্য যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। আমার এই গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া, রহিনী সে ভুলিনি তো এসেছে তা ফাগুন সরিয়া। আমার এই গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া, রহিনী মানে আমার গান গাওয়ার জন্য বসন্ত বরণ কি থেমে থাকিনি। আমি কবি গান গাইব বসন্তকে উৎসর্গ করে, আমার সে গানের জন্য বসন্ত বসে থাকেনি, সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া, অর্থাৎ ফাগুনকে, ফাল্গুন মাসকে, এই বসন্তকে, অর্থাৎ এই ঋতুকে, এই অবস্থায় প্রকৃতিকে দেখে সে নিজেই কি হয়েছে, স্মরণ করে করে সে এসেছে। ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া, সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, সরিয়া মানে হচ্ছে কি স্মরণ করে, স্মরণ করে। আমরা পরের লাইনটি দেখব। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তুমি তারে করিলে বৃথায়। ভালো করে খেয়াল করুন,
কহিলাম, কহিলাম মানে কি? কবি ভক্ত বলছে, ওগো কবি, অভিমান করেছো কি তাই? মানে তোমাকে না জানিয়ে প্রকৃতি বসন্ত এসেছে, তোমাকে না জেনে এসেছে বলে কি তুমি তাই অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তাই করিলে বৃথায়। এরপর সে বলতেছে, যদি এসেই গেছে তুমি তাকে মানে বৃথা করছো কেন? এই সৌন্দর্যটাকে, এই উপভোগটাকে তুমি কেন বৃথায়, অবহেলায় কি হারিয়ে ফেলছো? কহিল সে পরম হেলায়, মানে প্রত্যুত্তরে কবি কি করতেছে? খুব অবহেলা করে, খুব তাচ্ছিল্য করে সে কি করতেছে? সে তখন কবি ভক্তকে বলেছে, কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুলকে ফোটেনি শাখে। সে তখন মানে ঝাঁঝালো একটা মানে কি বলা হয়, তার ভেতরে যে ক্ষোভটা ছিল, ক্ষোভটা উদ্গীরিত হয়ে একটা ঝাঁঝালো স্বরে সে বলতেছে, একটা তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে। আপনি বুঝতেই পারছেন যে কবিকে না জানিয়ে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, কবি কিন্তু অসন্তুষ্ট। কিন্তু তার ভক্ত কিন্তু ছাড়ার মতো না, নাসুরবান্দা। এই কারণে সে বলছে, ওগো কবি, অভিমান করেছো কি তাই? যদিও এসেছে তবু তুমি তারই করিলে ব্যথা। অর্থাৎ তোমার প্রিয়জন যদি তোমাকে না জানিয়ে হঠাৎ বাড়িতে আসে, তুমি কি তাকে ফেলে দিবা? তুমি তাকে বের করে দিবা? বের করে দেওয়া কি উচিত? নিশ্চয়ই নয়। তো এই কথাটাই সে বলছে কবি ভক্ত। তো প্রত্যুত্তর সে বলছে, কহিল সে পরম হেলায়, খুব অবহেলা করে সে কিন্তু উত্তর দিচ্ছে, বৃথা কেন? ফাগুনের বেলায় ফুল কি ফোটেনি শাখে। বলছে এই ফাল্গুনের বেলায়, বসন্ত মেলায় মানে ফুল কি ফুটেনি শাখে, শাখায় কি ফুল ফুটে নাই? পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, ফুটেনি শাখে। আমি শুধু একটা দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুল কি, এখানে কি এর ব্যবহার রয়েছে? কয় রসিকার কি, কেন এটি দীর্ঘইকার নয়, কেন এটি রসিকার, আপনাদের দুটোই কিন্তু আপনাদের জেনে রাখা ভালো হবে। যখনই ডব্লিউএস কোয়েশ্চন হবে, হোয়াট ইজ ইউর নেম, তখন আপনি ব্যবহার করবেন কয় দীর্ঘইকার কি। আপনার নাম কি। যে সকল প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দিলেই চলে, সে ক্ষেত্রে ব্যবহার করতে হয় কয় রসিকার কি। আর যে সকল প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা না দিয়েই শেষ করা যায় না, আরো কিছু বলতে হয়, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কয় দীর্ঘইকার কি। যেমন বেসিক প্যাটার্নে আপনি যদি জানেন ইংরেজিতে, ইজ ইট ইউর নেম, এটি কি আপনার নাম, আপনি কি বলবেন? হ্যাঁ বা না, এই দুটো যে কোনো একটি বললে হয়। আপনার যদি হ্যাঁ হয় আপনি হ্যাঁ বললেন, না হলে না বললেন। আবার যখন আমরা বললাম যে হোয়াট ইজ ইউর নেম, ডব্লিউএস প্যাটার্ন আমি ব্যবহার করলাম, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। আপনি কিন্তু হ্যাঁ বলতে পারেন না বলতে পারেন না, এই দিলে কিন্তু আপনার আনসার হয় না, আপনি কিছু বলতে হচ্ছে। ফলে বাংলায় আপনি যখন বলবেন আপনার নাম কি বা তোমার নাম কি, তখন কয় দীর্ঘই কি ব্যবহার করবেন। তো কি এবং কি দুইটারই ব্যবহার কিন্তু আমাদের এখানে অনেকগুলো কি আছে, বেশি সবগুলো কি এখানে কয় রসিকার কি, তাহলে দুইটা কিন্তু আমাদের বোঝা ইজি হয়ে গেল, কয় রসিকার কি এবং কয় দীর্ঘ কি এর ব্যবহার। পুষ্পারতি, পুষ্পের আরতি, আরতি মানে শ্রদ্ধাঞ্জলি আর কি, শ্রদ্ধার্ঘ। তো পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, অর্থাৎ ঋতুরাজ কি এই পুষ্পারতি, পুষ্পের অর্ঘ্য কি সে কি করে নাই, সে কি লাভ করে নাই, অর্থাৎ এই ঋতুতে কি ফুল ফুটে নাই, এই ঋতু কি ফুল পায় নাই। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ি, মা ধ বি কুড়ি, মাধবী কুড়ি। মাধবী কুড়ির আরেকটার নাম হচ্ছে বাসন্তীলতা। কি লতা? বাসন্তীলতা, মনে রাখুন এটার আরেকটা নাম হচ্ছে বাসন্তীলতা। তো সে বলতেছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, বলতেছে বসন্ত এলে তো মাধবী কুড়ির বুকে, বসন্ত লতার বুকে গ্রাণ আসে। তুমি দেখো তো দেখি, মানে এই মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, নিশ্চয়ই গন্ধ আছে। করে নাই অর্ঘ্য বিরোচন, সে কি মানে কি বলা হয়, মানে প্রকৃতির উপহার। অর্ঘ্য বিরোচন বলতে এখানে বোঝানো হচ্ছে যে উপহার রচনা করা, অর্থাৎ সে কি
এই মাধবী কুরি কি মানে উপহার রচনা করে নাই অর্ঘ্য বিরোচন। আবার বলছি, অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে আপনার উপহার রচনা করা। তো কবিভক্ত প্রত্যুত্তর আবার বলছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। বলছি ফুটুক, ফুলগুলো ফুটুক, তাতে কি? ফুল ফুটুক, অর্ঘ্য বিরোচন করুক, প্রকৃতির জন্য উপহারও রচনা করুক, হ্যাঁ, তাতে কি যায় আসে? বলছে এগুলো ফুটুক, তাতে কোনো কিছু যায় আসে না। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। বলছে এগুলো যা ইচ্ছে তাই হোক, আমার কথা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি কেন বসন্তের প্রতি এই তীব্র বিমুখতা, আমাকে বলো তুমি। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিলাম মানে কি? কবি ভক্ত। কবি বলতেছে উপেক্ষায় ঋতুরাজে, অর্থাৎ ঋতুরাজকে তুমি উপেক্ষা করে, অবহেলা করে, তাচ্ছিল্য করে কেন কবি দাও তুমি ব্যথা। এই ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ? কে বলছে? কবি ভক্ত বলছে। উত্তরে দেখেন এখন কবি কি বলে। এই কথা শুনে কবি কি করলেন? কহিল সে কাছে সরে আসে, একটু কাছে সরে আসছে। কহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। অসাধারণ লাইন, আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। কহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অসম্ভব সুন্দর লাইন, এই কবিতার সবচেয়ে আকর্ষণের লাইন, সবচেয়ে টাচি লাইন এই শেষের দুটি উক্তি, তিনটি উক্তি। আবার দেখুন, কহিল সে কাছে সরে আসি। কহিলি উত্তরি তোলে। কহিলি শব্দের অর্থ কি? কহিলি মানে হচ্ছে কুয়াশা। কোহেলি মানে হচ্ছে কুয়াশা। উত্তরি মানে হচ্ছে চাদর। কহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। কহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। আবার একটু খেয়াল করুন, কহিলি উত্তরি তোলে। কহিলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর, অর্থাৎ কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী। মাঘ মাস যখন আসে, আপনারা জানেন যে শীত ঋতুটাকে বলা হয় পত্র ঝরা ঋতু। কি বলা হয়? পত্র ঝরা ঋতু। অর্থাৎ এই ঋতুতে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। আমরা কিন্তু বাংলাদেশে শীত ঋতুকে খুব একটা ভালোভাবে উপলব্ধি করি না, যেরকম ইউরোপিয়ান মানুষরা কিন্তু এই ঋতুটাকে দেখে আমরা কিন্তু সেভাবে দেখি না, আমরা সেভাবে পাইও না। আপনারা জানেন যে জগৎ বিখ্যাত একজন নাট্যকার এবং কবি উইলিয়াম শেক্সপিয়ার, সে কিন্তু শীতকে ভয়ঙ্কর রূপে কিন্তু সে উপস্থাপন করেছে, অনেকটা ভিলেনের মতো। ইউরোপিয়ান অনেক রাইটার কিন্তু শীতকে ভিলেনের মতো কি করেছে? উপস্থাপন করেছে। অর্থাৎ শীতের কিন্তু ভয়ঙ্কর রূপ আছে, তারা ঘর থেকে বের হতে পারে না, কোনো কাজে যেতে পারে না, প্রচন্ড শীতের কারণে, কি শীতের তীব্রতার কারণে। কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু, কিংবা বাংলা ভাষাভাষী যারা আছে এই দেশে বসবাস করছে, আমরা কিন্তু শীতের ততটা তীব্রতা অনুভব করি না যতটা ইউরোপিয়ানরা উপভোগ করে। তো যাই হোক, শীতের সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী আপনারা বুঝতেই পারছেন, খুব রিক্ত, যেটা বলা হয় একবারে নিঃস্ব। সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসী মানে যার চাল চুলো কিছুই থাকবে না, এরকম মাঘের সন্ন্যাসী। আপনারা এই যে গাছ যেরকম দেখবেন পত্র যারা কোনো পাতা থাকে না, একবারে গাছ উলঙ্গর মতো থাকে, শুধু শাখাগুলো থাকে। তো এই অবস্থায় বিশেষ করে এগুলি ইউরোপের সবচেয়ে বেশি ভালোভাবে দেখতে পারবেন আপনি। তো মাঘের সন্ন্যাসী অর্থাৎ এই গাছগুলোর মতো আর কি। মাঘের সন্ন্যাসী বলতে প্রকৃতপক্ষে মানুষ সন্ন্যাসী বোঝানো হচ্ছে না, মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে গাছগুলোকে, যেগুলো একবারে নিঃস্ব রিক্ত, এরকম গাছগুলোর অবস্থা যেরকম, সেরকমই অবস্থা কি গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। গিয়াছে চলিয়া ধীরে মানে চলে গেছে, পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ উত্তর তোলে মাঘের সন্ন্যাসী কি করেছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের। পুষ্প মানে হচ্ছে ফুল, পুষ্প শূন্য মানে ফুলহীন
দিগন্তের পথে, দিগন্ত মানে হচ্ছে দিকের শেষ, খালি হাতে রিক্ত হস্তে নিঃস্ব অবস্থায় চলে গেছে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মত। কবি যাকে ইমাজিন করেছে, কবি যাকে কল্পনা করছেন, সে কি করছে, মানে এই শীতের কোন একটা সময়ে রিক্ত হস্তে খালি হাতে নিঃস্বভাবে সে কি করেছে, চলে গিয়েছে। আমি একটু টার্নিং পয়েন্টে চলে আসি। আপনারা জানেন যে এটি আসলে মূলত বসন্ত ঋতুকে কেন্দ্র করেই কবি কবিতাটি রচনা করেছেন, কিন্তু কবি উপলব্ধি রয়ে গেছে শীতে, কবির বোধ রয়ে গেছে শীতে, কবির চিন্তা রয়ে গেছে শীতে, কবির কল্পনা রয়ে গেছে শীতে। কাকে কেন্দ্র করে? ঠিক এই শীতের কোনো একটা মাঘ মাসে তার স্বামী, যে হচ্ছে তার কাব্য প্রেরণার কি রাজপুত্র বলা যায়, সে যে আজকের এই সুফিয়া কামাল হয়েছে, আজকের যে সুফিয়া কামালকে আমরা পাই কবি হিসেবে, যে লেখক হিসেবে সুফিয়া কামালকে পাই, এই লেখক হওয়ার নেপথ্যে সবচেয়ে বেশি অবদান যার, সে হচ্ছে সৈয়দ নেহাল হোসেন, অর্থাৎ তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন। এই সৈয়দ নেহাল হোসেন কোন এক মাঘ মাসে কি করেছে, যক্ষা রোগে আকস্মিকভাবে সে কি করেছে, মারা গিয়েছে। তো যখনই এই শীত আসে তখনই তার ভেতরে কষ্টটা চাপা দেয়, তার কষ্টটা কি হয়ে যায়, মানে সে কষ্টে একবার নিঃস্ব হয়ে যায়। তার কাছে এই কষ্টটা সে ভুলতে পারে না কোনো মতে। বসন্ত কখন আসে কখন যায়, এই মানে কষ্টের মধ্য দিয়ে তার কিন্তু কি হয়, সে বসন্তকে আর বরণ করতে পারে না, বসন্তের আনন্দ তার মধ্যে আর কোনো কাজ করে না। এই কারণে বলেছে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই স্বামীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য, এই স্বামীর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য সে কি করেছে, 1935 সালে সে কি করছে, এই কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশ করেছিল। তার স্বামী মারা গিয়েছিল কত সালে? আপনারা জানেন যে তার স্বামী কোন এক শীতের সময়, মাঘের সন্ন্যাসী, অর্থাৎ 1932 সালে আকস্মিকভাবে কি রোগে মারা গিয়েছিল? যক্ষা রোগে মারা গিয়েছিল, যক্ষা রোগে মারা গিয়েছিল। এক কথা যদি আপনি বলেন কবিতার সারাংশ কি বা কবিতার সারমর্ম কি, তাহলে আপনি বলবেন প্রকৃতি ও মানব মনের সম্পর্কই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। আবার বলি, প্রকৃতি ও মানব মনের সম্পর্কই হলো কবিতার মূল বিষয়বস্তু, যেখানে কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তো এই ছিল আমাদের আজকের তাহারই পরে মানে কবিতার মূল আলোচ্য বিষয়। জানি না ক্লাসটি কেমন লেগেছে। যদি আপনাদের ক্লাসটি ন্যূনতম উপকার আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, সহপাঠীদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কি করবেন, উৎসাহিত করবেন। আপনাদের এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুকে টিউটোরিয়াল গ্রুপ আছে, টিউটোরিয়াল স্কুল নামক গ্রুপ আছে এবং পেজ আছে। ইভেন ফেসবুকে আমাদের মেসেঞ্জার অপশন খোলা আছে, তাছাড়া ইমেল তো আছেই। হোয়াটসঅ্যাপ, ইমেলতে আপনারা কোনো প্রশ্ন থাকলে সেখানেও করতে পারেন। অবশ্যই আমার জানা মতে আমি সেগুলো আনসার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন এবং নোট করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।